প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় মানব শারীরতত্ত্ব, পরিপাক ও শোষণ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্ষুদ্রান্ত্রের খাদ্যদ্রব্যের শোষণ, বৃহদন্ত্রের কাজ। প্রথমেই আমি দুটো চিত্র দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম চিত্রে মানবদেহের পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্রের অবস্থানটা দেখানো হয়েছে। দ্বিতীয় চিত্রে ক্ষুদ্রান্তের প্রস্থচ্ছেদের অংশবিশেষ দেখানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্রান্ত কয়েকটি স্তর নিয়ে গঠিত: সেরোসা, পেশি স্তর, সাবমিউকোসা, মাস্কিউলারিস মিউকোসা ও মিউকোসা স্তর। ক্ষুদ্রান্তের মিউকোসা স্তরটি এভাবে প্যাচ খেয়ে আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ সৃষ্টি করে। এই অভিক্ষেপগুলোকে বলা হয় ভিলাই। এছাড়া ক্ষুদ্রান্তে রক্তনালী রয়েছে, ভিলাইয়ের প্রাচীরে রয়েছে গবলেট কোষ। ক্ষুদ্রান্ত্রে খাদ্য উপাদানের কিভাবে শোষণ ঘটে সেটা আমরা এখন দেখব। আমরা এ অধ্যায়ে আলোচনা করেছি যে মানবদেহে মুখগহ্বর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত প্রভৃতি জায়গায় কিভাবে খাদ্যটা পরিপাক হচ্ছে। পরিপাকৃত খাদ্যের যে সারটি, এই সারটি শোষণযোগ্য যে সরল কণায় পরিণত সারটি, এটি শোষণের কি প্রক্রিয়া সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। পরিপাকের মাধ্যমে গৃহীত জটিল খাদ্য উপাদান শোষণযোগ্য সরল কণায় পরিণত হয়। এই সরল উপাদান সমূহের বেশিরভাগই, প্রায় 90%ই ক্ষুদ্রান্ত কর্তৃক শোষিত হয়। পাকস্থলী ও বৃহদান্ত্রের আবরণ কর্তৃক খুব অল্প পরিমাণেই শোষিত হয়, যেহেতু পাকস্থলীতে খাদ্যটা সম্পূর্ণরূপে পাচিত হয় না এবং পাকস্থলীর মিউকোসা স্তরে কোনো ভিলাই নেই। এজন্য পাকস্থলীটি মূলত খাদ্য পরিশোষণের উপযুক্ত স্থান নয়। তবে পাকস্থলীতে কিছু মাত্রায় বস্তু শোষিত হয়, যেমন পানি, অ্যালকোহল, স্যালাইন, গ্লুকোজ, কিছু ওষুধ। অন্যদিকে বৃহদন্ত্রে মূলত পানি শোষিত হয়, এছাড়াও কিছু স্যালাইন, গ্লুকোজ, অ্যালকোহল ও ওষুধও শোষিত হয়। খাদ্যসার শোষণের জন্য ক্ষুদ্রান্তের মিউকোসা স্তরের ভিলাই একটি পরিশোষণের একক। মানুষের অন্ত্রে প্রায় 50 লাখ মতো ভিলাই রয়েছে। এগুলো শোষণতলে মোট ক্ষেত্রফল প্রায় 10 বর্গমিটার। ক্ষুদ্রান্তের যে ফাঁকা গহ্বর বা লুমেন, এখানে যখন খাদ্যকণাটা অতিক্রম করে তখন খাদ্যসার শোষণের কাজ চলতে থাকে। নিচে দুটো চিত্র দেখতে পাচ্ছ। প্রথম চিত্রটি হচ্ছে ভিলাইয়ের লম্বচ্ছেদ, দ্বিতীয় চিত্রটি হচ্ছে ভিলাইয়ের প্রস্থচ্ছেদ। ভিলাইয়ের প্রস্থচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি যে ভিলাইয়ের প্রাচীর কলামনার এপিথেলিয়াম দ্বারা গঠিত। এছাড়া ভিলাইয়ের অভ্যন্তরে কৌশিক জালিকা, ল্যাকটিয়াল প্রভৃতি রয়েছে। ভিলাইয়ের প্রাচীরের ভিতরের দিকে মসৃণ পেশি টিস্যুর পাতলা আবরণ রয়েছে। আমরা ক্ষুদ্রান্তের 3টি অংশের নাম জানি। এই 3টি অংশের মধ্যে ভিলাইয়ের অবস্থান মূলত ক্ষুদ্রান্তের ইলিয়াম অংশে। ক্ষুদ্রান্তের আবরণ ভাঁজ হয়ে আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে ভিলাইয়ের উৎপত্তি ঘটায়। ভিলাইয়ের আবরণী কলার কোষসমূহ আবার সূক্ষ্ম অভিক্ষেপ সৃষ্টি করে, যাকে বলা হয় মাইক্রোভিলাই। এই মাইক্রোভিলাইগুলো একত্রিত হয়ে একত্রে ব্রাশ বর্ডার গঠন করে। এ কোষসমূহ পানি, খনিজ লবণ, খাদ্যসার প্রভৃতি শোষণ করে লসিকা ও রক্ত সংবহনতন্ত্রে প্রেরণ করে। তো ক্ষুদ্রান্তের ভিলাইয়ে কিভাবে পানি শোষণ, আয়ন শোষণ, শর্করা, আমিষ, স্নেহ প্রভৃতি শোষিত হয়, এগুলো আমরা আলোচনা করছি পৃথকভাবে। প্রথমেই যেটা রয়েছে পানি শোষণ বা অ্যাবজর্পশন অফ ওয়াটার। পাকমণ্ডের যে অতিরিক্ত পানিটা থাকে, এটা আন্তরিক মিউকোসা স্তরে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে এবং ভিলাইয়ের রক্তে সরবরাহ হয়। এভাবে পানি শোষণের মাধ্যমে পানিতে দ্রবণীয় যে ভিটামিনও শোষিত হয়। ক্ষুদ্রান্তের ভিলাই অংশে সোডিয়াম, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, ক্লোরাইড ইত্যাদি আয়নসমূহ ক্ষুদ্রান্তের আবরণ দ্বারা মূলত সক্রিয় পরিবহনের মাধ্যমে শোষিত হয় এবং পরবর্তীতে রক্তে বাহিত হয়ে থাকে। শর্করা শোষণের ক্ষেত্রে বেশিরভাগ শর্করাই মূলত মোনোস্যাকারাইড হিসেবে শোষিত হয়, তবে অল্প পরিমাণ কিছু শর্করাও ডাইস্যাকারাইড হিসেবে শোষিত হতে পারে। মোনোস্যাকারাইডগুলোর মধ্যে 80% গ্লুকোজ, বাকি 20% হচ্ছে গ্যালাক্টোজ ও ফ্রুক্টোজ।
ক্ষুদ্রান্তের যে আবরণী কলার কোষগুলো রয়েছে এগুলোতে সক্রিয় পরিবহনের মাধ্যমে গ্লুকোজ ও গ্যালাক্টোজটা শোষিত হয়, অর্থাৎ মনোস্যাকারাইডের মধ্যে গ্লুকোজ ও গ্যালাক্টোজটা শোষিত হচ্ছে সক্রিয় পরিবহনের মাধ্যমে। তবে যদি আবরণী কলার কোষসমূহে এসব উপাদানের ঘনত্ব কম থাকে তবে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। ফ্রুক্টোজ যেটি, এটি সুবিধাপ্রাপ্ত ব্যাপন বা ফ্যাসিলিটেড ডিফিউশন এর মাধ্যমে শোষিত হয়। এভাবে শোষিত মনোস্যাকারাইড ও ডাইস্যাকারাইডগুলো একইভাবে রক্তের কৌশিক জালিকায় প্রবেশ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সক্রিয় পরিবহন, ব্যাপন, সুবিধাপ্রাপ্ত ব্যাপন প্রভৃতি প্রক্রিয়ায় শর্করাটা শোষিত হয়ে থাকছে। এরপর রয়েছে আমিষ শোষণ বা অ্যাবজর্পশন অফ প্রোটিন। আমিষ জাতীয় খাবার থেকে পরিপাকিত অ্যামাইনো অ্যাসিড ও ক্ষুদ্র পেপটাইড অণুসমূহ গৌণ সক্রিয় পরিবহনের মাধ্যমে শোষিত হয়। কিছু অ্যামিনো অ্যাসিড আবার সুবিধাপ্রাপ্ত ব্যাপনের মাধ্যমেও শোষিত হয়ে থাকে। এভাবে মূলত আমিষটা শোষিত হয়ে থাকে। স্নেহজাতীয় পদার্থ থেকে, স্নেহজাতীয় খাবার থেকে সাধারণত মনোগ্লিসারাইডস ও মুক্ত ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। মনোগ্লিসারাইড এবং কিছু ফ্যাটি অ্যাসিড পিত্ত লবণের সাথে যুক্ত হয়ে আণুবীক্ষণিক এক ক্ষুদ্র কণা তৈরি করে যাকে বলা হয় মিসেল। এই মিসেলের সাথে আবার হচ্ছে অবশিষ্ট যে ফ্যাটি অ্যাসিড আছে এই ফ্যাটি অ্যাসিড সমূহের সাথে মিশেল পরবর্তীতে সহজেই ক্ষুদ্রান্তের আবরণী কোষসমূহে ব্যাপৃত হতে পারে। কোষের অভ্যন্তরে যে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এগুলো পুনর্গঠিত হয়ে ট্রাইগ্লিসারাইড গঠন করে, যা প্রোটিন অণুর সাথে যুক্ত হয়ে প্রোটিন আবরণী গঠনের মাধ্যমে পরস্পরের যে লেগে যাওয়া এটা রোধ করে থাকে। তাহলে এই মিসেলের মাধ্যমে মিসেলের সাথে ফ্যাটি অ্যাসিড সমূহ মিলে ব্যাপিত হয়ে স্নেহটা শোষিত হচ্ছে। এছাড়া লিপোপ্রোটিন গঠিত এই ট্রাইগ্লিসারাইড কণাকে কাইলোমাইক্রন বলা হয়। এ পর্যায়ে প্রোটিনযুক্ত স্নেহ কণাসমূহ কোষ ত্যাগ করে লসিকাতন্ত্রে প্রবেশ করে। লসিকাতন্ত্রের এই শাখাগুলোকে ল্যাকটিয়াল তন্ত্র বলে, যেখানে লসিকাটা মূলত সাদা বর্ণের। পরবর্তীতে দেখা যায় যে এই কাইলোমাইক্রনগুলো লসিকার মাধ্যমে শিরার রক্তে পৌঁছায় এবং এই রক্তরসের একটি এনজাইম পুনরায় এই প্রোটিন ও লিপিডকে আলাদা করে দেহের শোষণ উপযোগী ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করে থাকে। তো স্নেহ জাতীয় খাদ্য সারটা এভাবে শোষিত হচ্ছে। এখানে একটি চিত্র দিয়েছি যেখানে ক্ষুদ্রান্তের আবরণ কর্তৃক পরিপাকিত কণাসমূহের শোষণ ও পরিবহনটা দেখানো হয়েছে। যেমন পানিতে দ্রবণীয় অধিকাংশ ভিটামিন ব্যাপন প্রক্রিয়ায় ক্ষুদ্রান্তের ভিতরে আবরণী কোষে যাচ্ছে, গ্লুকোজ গ্যালাক্টোজ সক্রিয় পরিবহন, ফ্রুক্টোজ ফ্যাসিলিটেটেড ব্যাপন, পানি ব্যাপন অথবা অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করছে, অ্যামিনো অ্যাসিড সক্রিয় পরিবহনের মাধ্যমে ক্ষুদ্রান্তের ভিতরের আবরণী কোষসমূহে যাচ্ছে। ডাইপেপটাইড ও ট্রাইপেপটাইড সমূহ সক্রিয় পরিবহনের মাধ্যমে আয়ন বা লবণ সমূহ সক্রিয় পরিবহন, ব্যাপন প্রভৃতিভাবে এই ক্ষুদ্রান্তের আবরণী কর্তৃক শোষিত হচ্ছে ও পরবর্তীতে পরিবাহিত হয়ে কোষিক নালী, ল্যাকটিয়াল প্রভৃতিতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব বৃহদন্ত্রের কাজ। নিচে একটি চিত্র দেখতে পাচ্ছ মানব পরিপাকতন্ত্রে বৃহদন্ত্রের অংশসমূহ। ক্ষুদ্রান্তের পরেই যে অংশটি সেটাকে বলা হচ্ছে সিকাম। সিকামের গোড়ায় একদম ছোট্ট একটি অংশ দেখা যাচ্ছে, এটিকে বলা হয় অ্যাপেন্ডিক্স। সিকামটা উপরের দিকে উঠে গেছে। সিকামের পরেই যেহেতু কোলন এই উপরের দিকের অংশটাকে বলা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন। আড়াআড়িভাবে কোলনের যে অংশটা রয়েছে এটাকে অনুপ্রস্থ কোলন বলছে এবং নিচের দিকে কোলনের যে অংশটা নামছে এটাকে বলা হচ্ছে নিম্নগামী কোলন। নিম্নগামী কোলনের পরবর্তীতে যে অংশটি রয়েছে কোলনের এটাকে বলা হচ্ছে সিগময়েড কোলন এবং সিগময়েড কোলনের পরের অংশটি মলাশয় এবং একদম নিচের অংশটি হচ্ছে পায়ু। এই হচ্ছে বৃহদন্তের অংশসমূহ। তো বলা হচ্ছে যে পায়ু পর্যন্ত বিস্তৃত ক্ষুদ্রান্তের পরবর্তীতে অপেক্ষাকৃত মোটা খাদযুক্ত নলাকৃতি অংশটাই মূলত বৃহদন্ত বা লার্জ ইন্টেস্টাইন। এর দৈর্ঘ্য প্রায় 1.5 মিটার। এটিকে 3টি অংশে বিভক্ত করা যায়: সিকাম, কোলন ও মলাশয়। সিকাম একটি বদ্ধ থলির মতো এবং যার গোড়ায় যার এক প্রান্তে ছোট নলাকৃতির অ্যাপেন্ডিক্সের অবস্থান। অ্যাপেন্ডিক্স মূলত একটি নিষ্ক্রিয় অঙ্গ। সিকামের পরেই কোলনের অবস্থান। কোলনটিকে ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন,
নিম্নগামী কোলন, সিগময়েড কোলন প্রভৃতি নামে অভিহিত করা হয়েছে। বৃহদান্তের একদম সর্বশেষ যে অংশটি, এটিকে বলা হয় রেকটাম বা মলাশয়। এটি মূলত একটি প্রশস্ত থলির মতো অংশ। মলাশয়ের অভ্যন্তরে মূলত একটি পেশি গঠিত বলয় আকৃতির কপাটিকা বা স্পিংটার থাকে। বৃহদন্তের যে কোলন অংশটি রয়েছে, এখানেই পাকমণ্ড থেকে অবশিষ্ট পানি আয়নসমূহ শোষিত হয় এবং কঠিন বর্জ্য বা মলটা এখানে নিষ্কাশিত না হওয়া পর্যন্ত সঞ্চিত থাকে। এটি মূলত বৃহদন্তের কাজ। বৃহদন্তে কোনো পরিপাক সম্পন্ন হয়ে থাকে না। বৃহদন্তের কাজসমূহকে যদি আমরা ভাগ করি, কাজগুলো হবে খাদ্যের অসার অংশটা সঞ্চয়। ক্ষুদ্রান্তে খাদ্যসার শোষণের পরে যে অসার অংশটি বা অপাচ্য অংশটি থাকে, এটি সাময়িকভাবে জমা রাখে বৃহদন্ত্র। এছাড়া বৃহদন্তের যে মিউকোসা স্তর রয়েছে, সেখানে রয়েছে গবলেট কোষ। এই গবলেট কোষটা ক্ষরণে কাজ করে, মিউকাস ক্ষরণ করে, যার ফলে বৃহদন্তের অভ্যন্তরটা পিচ্ছিল থাকে। বৃহদন্ত্রে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে শোষণ। খাদ্যের যে অপাচ্য অংশ থাকে, সেখান থেকে প্রায় 70 থেকে 80% পানি বৃহদন্ত্রের কোলন দ্বারা পুনঃশোষিত হয়। এছাড়া কিছু গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, অজৈব লবণ, ফলিক অ্যাসিড, ভিটামিন কে, ভিটামিন বিও এখানে শোষিত হয়। মল বা বর্জ্য উৎপাদন এখানে বৃহদন্তে সম্পন্ন হয়ে থাকে। ব্যাকটেরিয়ার ক্রিয়া। বৃহদন্তে অনেক মিথজীবী ব্যাকটেরিয়ার বসবাস। এরা খাদ্যের অপাচ্য অংশের গাজন ও পাচনটা ঘটিয়ে থাকে। এছাড়া সঞ্চালনমূলক কিছু কাজ করে দেহ থেকে বর্জ্য নিষ্কাশনের জন্য। তো এগুলোই মূলত বৃহদন্তের কাজ। পরবর্তী ক্লাসে আমরা মানবদেহের স্থূলতা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে দেশে বর্তমানে করোনার সংক্রমণ ও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হার দ্রুত গতিতে বেড়ে চলেছে। এমত অবস্থায় আমাদের আরও অধিক সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া পরিবারে ভ্যাকসিন গ্রহণ করতে পারেন এমন সদস্যদেরকে ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।